মাই হাজব্যান্ড লেখনীতে সামা সামি পর্ব নাম্বার 31, 32, 33। প্রহেলের কথা শেষ হতেই রফিক সাহেব দাঁত চেপে কটমট দৃষ্টি নিক্ষেপ করে ধমকে সুরে বলে, বেয়াদব ছেলে, থাপড়িয়ে পশ্চাৎদেশ বেঁকিয়ে দেব। প্রহেল মজা পেল। এই শ্বশুরটা তার লাইফে ভিলেন হয়ে এন্ট্রি নিছে। এমনি এমনি তো আর সে ছেড়ে দিবে না, মোটেও না। বেশ কিছুক্ষণ আইসি ভঙ্গিতে বসে ফের প্রশ্ন করে, পশ্চাৎদেশ বেঁকানোর আগে আপনাকে তার দর্শন করতে হবে শ্বশুর আব্বু। তবে আমি আপনাকে দেখালে ফিলিং আসবে না। আপনার জায়গা আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েন। রফিক সাহেব যেতে যেতে বেয়াদব উপাধি দিতে ভুললেন না। নাজমা বেগম আনেয়ার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে, কেমন আছে আমার আম্মুটা? মায়ের কণ্ঠস্বর পেয়ে ফট করে তাকায়। আহ্লাদি সুরে বলে, আমি ভালো আছি আম্মু, কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। মেয়ের রাগ দেখে শব্দ করে হেসে উঠলেন নাজমা বেগম। মেয়ে তার হাতে পায়ে শুধু বড় হয়েছে। আরিয়া বিছানা থেকে উঠে বসার চেষ্টা করতে রুমে ঢুকতে ঢুকতে প্রহেল নাজমা বেগমকে সালাম দেয়, ওয়াশরুমে চলে যায়। জামাইকে রুমে আসতে দেখে নাজমা বেগম আনিয়ার মাথায় হাত বুলিয়ে নিচে নেমে আসে। খট করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে প্রহেল। দুষ্টুমি তার চোখে মুখে প্রকাশ করছে। আনায়াকে হ্যাসকা টান মেরে কাছে এনে স্লো ভয়েসে বলে, বাহ, শ্বশুরের মেয়ে দেখছি আমি আসার আগেই উঠে গেছেন। উফ, কি করছেন কি? দরজা খুলে কেউ এসে পড়বে, ছাড়ুন। আরে বাহ বউ, তুমি দেখছি পার্সোনাল মোমেন্ট কাটানোর জন্য মরিয়া হয়ে উঠেছ। আমি তো শুধু জড়িয়ে ধরবো বলে আসলাম। আনিয়া রেগে প্রহেলের উন্মুক্ত বুকে কামড়িয়ে ধরে। প্রহেল ব্যথায় দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিল। বেশ অনেক সময় নিয়ে কামড় দেওয়া জায়গা ছেড়ে দিয়ে প্রহেল চোখ মেলে জিজ্ঞাসা করে, কি ম্যাডাম, আপনার কামড়ানোর শক্তি শেষ? তাহলে এবার আসুন আমি আপনাকে দেই বলে আনেয়াকে জড়িয়ে ধরে, ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আনেয়া ছাড়াতে চেয়েও আবার নিজেই রেসপন্স করতে থাকে। দেখতে দেখতে কেটে গেল আরও এক সপ্তাহ। ছোট্ট ফ্লাওয়ার বেবি, আর কতক্ষণ লাগবে? জলদি আসো। আরসি, এই তো শেষ। প্রহেল আনেয়া আলাদা সময় কাটাতে মালয়েশিয়া যাচ্ছে। তাই সকাল থেকে এক প্রকার তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রহেল, রিহান, সাগর সোফায় বসে আছে। প্রহেল নিজের অবর্তমানে সব কিছু ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছে, আর রিহান সাগর মুখে কুলু পেটে বসে শুনছে। প্রহেল দুটোর দিকে কপাল কুঁচকে তাকায়, প্রশ্নবোধক মুখে বলে, হোয়াট হ্যাপেন? কী সমস্যা তোমাদের দুটোর? রেহান সাগর নড়ে চড়ে বসলো, ছলো ছলো চোখে তাকিয়ে বলে, বস আমাদের কেউ নিয়ে যান প্লিজ, গড প্রমিস চালাবো না। ও, তাহলে মূল কাহিনী এই জায়গা। তাই প্রহেল মনে মনে ভাবছে, হঠাৎ করে আবার এই দুটোর কি হলো? প্রহেলের কুঁচকে যাওয়া কপাল শীতল হয়, বোঝানোর সুরে বলে, আমি হানিমুনে যাচ্ছি, সেখানে তোদের নিয়ে গিয়ে কি করব? রাবিশ। দুটো মিলে অফিস সামলা। সাথে সাথে রিহানের মুখ ও সাগরের মুখ পাংশুটে হয়ে যায়। রিহান সাগরের কানের কাছে ফিসফিস করে বলে, ম্যাডাম বউ নিয়ে হানিমুনে যাচ্ছে, যাক মুরগির বাপ, স্বামীরে কাল কল লাগা, আমরা আজকে ঘুরতে যাব। সাগরের অন্ধকার হয়ে আসা মুখ কুঁচকে চিকচিক করে ওঠে, তাড়াহুড়া কণ্ঠে শোধায়, সিসি এবার কী সব বলেন বস? আপনি আর ম্যাম যাচ্ছেন বাচ্চা পয়দা করার মিশনে, সেখানে আমরা গিয়ে কী করব? এই রে, অতি উত্তেজনায় ভুল কথা বলে ফেলেছি। প্রহেল রক্ত লাল চোখে তাকায়। সাগর ক্যাবলা মার্কা হাসি দিয়ে দরজার দিকে দৌড়ে বেরিয়ে যায়। সোনালি কারুকাজ করা শাড়ি পরে, সাদা মিশ্রণের এমব্রয়ডারি করা শাড়ি পরিহিতা আনিয়া নামছে। প্রহেল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছোট্ট ফ্লাওয়ারের দিকে। প্রহেল বা হাত বুকে চেপে মনে মনে বলে ওঠে, মাশাল্লাহ, আমার ছোট্ট পরিটার দিকে কারো নজর না লাগুক। আনিয়া লাল লিপস্টিক লাগানো ঠোঁট জোড়া প্রসারিত করে হেসে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমাকে, অদ্ভুত ট্যাটুওয়ালা?
প্রহেল মুচকি হেসে এক হাতে আনিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সো হট, উপস, আমি কন্ট্রোল হারাচ্ছি জান, রুমে চল। বউ, তোর ছোট্ট জামাই দাঁড়িয়ে গেছে, কিন্তু আমরা তো উপসান কন্ট্রোল হারিয়েছি। ছোটটাকে শান্ত করে যান, রুমে চলো বউ। দেখুন যান, রুমে গিয়ে দেখাই। আনিয়া চোখ ছলছল করে ওঠে। সে এত কষ্ট করে সেই সকাল থেকে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে এখন কিনা এই লোক তার সাজ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। আনিয়া প্রহেলের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কর্কশ কণ্ঠে বললেন, দূর, কি শুরু করছেন? আপনি বোঝার চেষ্টা করুন, এখন এইসব হবে না, আমার সাজ নষ্ট হয়ে যাবে। প্রহেল মোহনীয় চোখে ঢুক গেলে আয়নাকে আরও নিজের সাথে চেপে কানের লতিতে চুমো খেয়ে ফিসফিস কণ্ঠে বলে, জান, গর্ত দেখলে মাছ তো লাফাইয়ে উঠবেই, তুমি বোঝার চেষ্টা করো। অসভ্য লোক, আর একটা কথা বলে আমি কিন্তু যাবে না বলে দিলাম। প্রহেল ছলছল চোখে তাকায়। এই মুহূর্তে এই মেয়েটাকে তার প্রয়োজন, আর মেয়েটি কি বলছে তার শ্বাস নষ্ট হয়ে যাবে, সে এখন যেতে পারবে না, মানে কি এসবের? প্রহেল অসহায় মুখ করে বলে, ছোট্ট ফ্লাওয়ার, প্লিজ রুমে চল, শ্বাস নষ্ট হবে না, আমি সাজিয়ে দিব, তবুও চল। বস, বাইরে গাড়ি অপেক্ষা করছে আপনাদের জন্য। গেল তার এতক্ষণের কন্ট্রোললেস হওয়ার ফিলিংসের 12টা বাজে গেল। সাগরের আগমন বার্তায় প্রহেল আনিয়াকে ছেড়ে রাগি চোখে দাঁতে দাঁত চেপে কপালে শিরা ফুলিয়ে বলে, তুই আসার আর সময় পাস না, না স্বামীর সাথে যে তোর ইটিস পিটিস চলছে বলবা আমি? বস, সরি, আমি এখন যাই, হ্যাঁ, বলেই কোনো রকমের বেচারা পালিয়ে যায়। বাইরে আস্তে আস্তে রিহান জিজ্ঞেস করে, বস কোথায় মুরগির বাপ? সাগর জোরে নিঃশ্বাস নেয়, আর একটু বেঁচে গেছে। সাগর মনে মনে প্রহেলকে বিশ্রী একটা গালি দেয়, কি বস রে শালা, এটা কি বস নাকি গুগল ম্যাপ? নিজেরটাও খবর রাখে, সাথে অন্যেরটারও। আমি আপাতত অভিশাপ দিলাম, আপনার বোর কাছে গেলেই ছ্যাঁত করে উঠবে। কিরে মুরগির বাপ, কথা বলোস না কেন? ভবিষ্যৎ বোর সাথে বাসরের চিন্তায় পড়ে কর। রেহানের কথায় সাগর ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে ভূতা মুখে বলে, শালা দিন দুপুরে বউয়ের সাথে রোমান্স করছে, তুই গিয়ে নিয়ে আয়। কথাটুকু বলে সাগর গাড়িতে গিয়ে বসে। রিহান বিড়বিড় করতে থাকে, এদের এক একজনের মতিগতি আজও বুঝে উঠতে পারেনি। প্রহেল আনিয়ার হাত ধরে দরজার দিকে এগিয়ে আসতে মুখ কালো করে নিজেই আওড়াতে থাকে। যোগ্য রোমান্স না পেলে কানতে হবে আড়ালে। কথাটুকু শুনে আনিয়া ফট করে তাকায়, খিলখিল করে হেসে ওঠে। প্রহেল অতি কাছে থাকায় আস্তে কথা বলা কথাটুকু খুব সহজে আনিয়া শুনতে পায়। প্রহেল নিজস্ব প্রাইভেট জেটে মুখ ফুলিয়ে বসে আছে। আনিয়া ঘুরতে যাবে, ভালো কথা, তাই বলে লোকটা সবার সাথে নাকি একা যাচ্ছে। মনে হচ্ছে সে দুঃখ প্রকাশ করতে যাচ্ছে। তার ভাবার মাঝে প্রাইভেট জেটটি আকাশে উঠতেই সময় যেন ছোট্ট হয়ে এলো। আনিয়া সেদিকে একবার তাকে প্রহেলের বাহুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। প্রহেল এক হাতে জড়িয়ে কপালে কিস করে। মাত্র কয়েক ঘন্টার ভেতরেই তারা ঢাকা ছেড়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরের আকাশে পৌঁছে গেল। ক্লান্তি নেই, ভিড় নেই, শুধু আরাম আর নিঃশব্দ বিলাস। বাংলাদেশ থেকে প্রাইভেট জেট করে আসায় 3 ঘন্টা 30 মিনিটে মালয়েশিয়া এয়ারপোর্ট জেটে ল্যান্ড করে। জেট থাকাকালীন পুরোটা সময় প্রহেল আনিয়ার সারা মুখশ্রীতে অজস্র চুমু দিয়েছে। ঘুমন্ত আনিয়াকে কোলে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে প্রহেল। কালো একটা গাড়ির সামনে আসতেই উঠে বসে। গাড়ি চলতে থাকে নিজের গতিতে, চারপাশে হালকা বাতাস বইছে। দেখতে দেখতে তারা পৌঁছে যায় গ্র্যান্ড হ্যাটি কুয়ালালামপুর হোটেলের সামনে। মনে হচ্ছে হোটেলের কাছে মোড়া বিশাল ভবনটার সামনে দাঁড়াতেই শহরের কোলাহল যেন হঠাৎ থেমে গেল। আনিয়া ঘুম চোখে প্রহেলের কোল থেকে নেমে পড়ে। প্রহেল নরম হাত জোড়া নিজের খসখসে হাতে দেয়। আলোয় সাজানো বিশাল লবি, যেখানে প্রতিটি পদক্ষেপে বিলাসিতার ছোঁয়া। মার্বেলের মেঝেতে পা পড়লে হালকা শব্দ ওঠে, আর চারিপাশ ছড়িয়ে থাকা সুগন্ধি
পুরো জায়গাটাকে আরও অভিজাত্য করে তোলে। লিফটে উঠে উপরের তলায় পৌঁছাতেই জানালার বাহিরে ভেসে উঠল কুয়ালালামপুরের রাতের শহর। হাজার হাজার আলো, দূরে দাঁড়িয়ে থাকা টুইন টাওয়ার যেন স্বপ্নের মতো। আনিয়া লিফট থামতে নেমে পড়ে। রুমের দরজা খুলতে এক অদ্ভুত শান্তি। বাইরে ব্যস্ত শহর, কিন্তু ভেতরে নিঃশব্দ আর নিরাপদ এক জগৎ। সাগর, রিহান, সামি ও সামির ফ্রেন্ড লামহাত চারজন কফি শপে বসে আড্ডা দিচ্ছে। আজকের মতো এত ভালো দিন আর আসবে না কিনা সন্দেহ। সাগর হাতে গিটার নিয়ে টুংটাং শব্দে তুলে গান ধরে। বল রেহু বেবি, আমি শুনি। ও হ্যাঁ, তুমি তো আবার ওই কি জানি একটা গান আছে না, কি জানি মনে পড়ছে না, ওয়েট বলেই গলা খাকড়ি দিয়ে জোরে বলে ওঠে, ও প্রাণের দামড়া রে কালা কালা বেগুন তোমরা, আজকের আগুন দিমু কাজ মরিচ দিয়া আমি ভর্তা যে খামু। বাকিটা শেষ করার আগেই রিহান সাগরের মুখ চেপে ধরে। মুখমণ্ডলে সাংঘাতিক রকমের লাল হয়ে আছে। আর এদিকে বেচারা সামি আর লামহা গান শুনে হতভম্ব হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ছি ছি, কি নির্লজ্জ মার্কা গান। সামি লামহা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করতে থাকে। আপাতত তারা বুঝতে পারছে না এখন থেকে কি বসে থাকবে নাকি মান সম্মান হাতে নিয়ে দৌড় দিবে। যেই ভাবা সেই কাজ। সামি লামহা একসাথে বলে ওঠে, গান শুনে আমরা পুরনো দিনের পুনরাবৃত্তি হওয়ার আগেই যাই। 1 2 3 দে দৌড় বলে দুজন উঠে পড়ে, দৌড় লাগায়। রিহান সাগরকে 2 পায়ের ফাঁকের মাথা ঢুকিয়ে উড়াধুরা কিল ঘুষি মারতে থাকে। সাগর মার খেয়ে বলতে থাকে, রিহু বেবি ছেড়ে দে, আমার ডিম খুলে পড়ে যাবে। যৌবনে লাড়া দিছে যে সোজা আকাম করার জন্য আমার পিছনে পড়েছিস। বেচারা সাগর বুঝতে পারেনি সামান্য গানে রিহান এতটা রিয়াক্ট করবে। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর এখনও রাত নামেনি। আনিয়া রুমে ঢুকে অবাক। এত সুন্দর রুম, মনে হচ্ছে সে এমন এক রুমে ঢুকলো যা আকাশের মাঝে করা এক রাজপ্রাসাদ। মেঘের ভেতর থেকে উঠে আসা একটা বেডরুম, যেখানে রাতের তারা ছাদ হয়ে ঝুলে আছে। চারপাশ মেঘে ঢাকা। নরম বেডের পাশে 2 সাইডে 2টি ক্যান্ডেল লাইট জ্বলছে। আনিয়া চোখ বড় বড় করে দেখতে লাগলো। প্রহেল রুমে ঢুকে আনিয়াকে বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল। আনিয়া বেডে হাত পা ছাড়িয়ে শুয়ে পড়েছে। এত নরম তুলতুলে বেড, তার মনে হচ্ছে সে মাখনের উপর শুয়ে আছে। আনিয়া সিলিংয়ের উপর তাকাতে আরও মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো সিলিংটা মনে হচ্ছে আকাশের তারা খুলে এনে লাগিয়েছে। প্রহেল আনিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখা হয়ে গেলে উঠে ফ্রেশ হয়ে আসো, নাকি আমার হাতে করবে, সমস্যা নেই, তোমার ইনার খুলতে আমার ভালোই লাগে। আনিয়া শোয়া থেকে লাফিয়ে উঠে বসে, বুকে ফু দিয়ে বলে, নাউজুবিল্লা নাউজুবিল্লা, মুখে লাগাম টানুন।
যান, মুখে লাগাম টানলেও ওইটা আমার তোমাকে টানে। আনেয়া লজ্জা পাচ্ছে না মাটি দুটি ফাঁক হয়ে করে ঢুকে যেতে, কোনোদিন না তাকিয়ে বা দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রহেল ঘর কাঁপিয়ে হেসে ওঠে। কলিং বেলের আওয়াজে নাজমা বেগম ওনার আসলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে দরজা খুলে দিকে অবাক হয়ে বলে, আরে বাবা তুমি ভেতরে আসো। ফরহাদ রেজা হাতে রাখা মিষ্টি ফল নাজমা বেগমের হাতে দিয়ে সোফায় গিয়ে বসলেন। নাজমা বেগম সৌজন্যমূলক আচরণ করে বলে, বাবা তুমি এখানে বসো, আমি নাস্তা পানি নিয়ে আসছি। না না আন্টি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি কিছু খাবো না, আপনি বসুন। নাজমা বেগম শুনলেন না। এই ছেলেটা যদি সেই দিন না থাকতো তাহলে হয়তো তার মেয়েটাকে দেখার সৌভাগ্য হতো না। নাজমা বেগম শুনলেন না। ইয়ানকে ডেকে রান্নাঘরে চলে গেলেন। রফিক সাহেব ফরহাদ রেজা আসা শুনে রুম থেকে বেরিয়ে আসে। ফরহাদ রেজার পাশে সোফায় বসতে ফরহাদ রেজা সালাম দেয়। শফিক সাহেব সৌজন্যমূলক সালামের উত্তর দিয়ে ফের প্রশ্ন করে, তো ফরহাদ কি মনে করে আসলে? ফরহাদ রেজা থতমত খেয়ে যায়। কি বলবে এখন সে? কোনো রকম মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে, আসলে আঙ্কেল তেমন কিছু না, এমনি আসছে আনের খোঁজ খবর নিতে। আনে এখন কেমন আছে বলে আশপাশে চোখ বলেছে, যেন খুব করে কিছু একটা দেখার তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে সে। রফিক সাহেব চায়ের কাপ হাতে নিয়ে বলে, আনে ভালো আছে, এখন বাড়িতে নেই। ফরহাদ কপালে ভাঁজ পড়ে। এখন বেলা বাজে 4:50, এই সন্ধ্যা সন্ধ্যা আবার কোথায় যাবে? জিজ্ঞাসা সুরে বলে, কিছু মনে না করলে কি আমি জানতে পারি কোথায় গেছে? রফিক সাহেব নির্বিকার ভঙ্গিতে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে, জামাইয়ের সাথে মালয়েশিয়া ঘুরতেছে। কি? হঠাৎ করে এমন রিয়াক্ট করায় রফিক সাহেব ফরহাদের মুখের দিকে তাকায়। হয়তো বুঝলো না সামান্য কথায় এমন রিয়াক্ট করার মানে কি। ফরহাদ রেজা ঝোঁক গেলে তার বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করতে পারছে। চোখ দুটো কেমন বড় হয়ে আসছে। ফরহাদ রেজা কিছু না বলে গম্ভীর গলায় বলে, আঙ্কেল আমি আসছি, জরুরি কাজ পড়ে গেছে, অন্য একদিন আসবো বলেই তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে পড়ে। যান যান, উঠো, আর কত ঘুমাবে? প্রহেল জেগে উঠে আসার পর সেই যে আনেয়া ঘুম দিয়েছে, এখন সন্ধ্যা 6:50 বাজে, ওঠার নাম গন্ধ নেই। প্রহেল আবারও ডাকে, তবে আনেয়া নড়ে চড়ে আবার আরাম করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। প্রহেল এবার দুষ্টু হেসে আনেয়ার গলায় মুখ ডুবিয়ে নাক চেপে ধরে আনেয়ার গলায় আনেয়া কেঁপে কেঁপে উঠে। ঘুমে ঢুলু ঢুলু হয়ে যাও চোখে ঘুম ফুস করে পালিয়ে যায়। আনিয়া প্রহেলের নিচে পড়ে বেচারা চাপা সুটকি হয়ে যাচ্ছে। তা দেখে প্রহেল আরও চেপে ধরে গলায় কিস করে ফিসফিসে কণ্ঠে বলে, অনেক ঘুমিয়েছ, আমাকে না ঘুমোতে দিয়ে রাতের লোড বেশি পড়বে, রেডি তো? আপনি কি ভারী, উঠুন আমার উপর থেকে। উহ মাই লেডি, আমার ওজন নিতে কষ্ট হয় আর ওইটার ধাক্কা বুঝি খুব আরাম দেয়।